উদ্দেশ্য নিয়ে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি, উনি কানেক্ট হলেই ওনার বক্তব্য রাখবেন। সকলে একটু ধৈর্য সহকারে বসুন। সোহেল ভাই, আপনার ক্যামেরাটা অন করেন প্লিজ। সোহেল ভাই, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার ক্যামেরাটা একটু অন করেন প্লিজ। এ পর্যায়ে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ সোহেল রানা জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বক্তব্য দিতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। বলতে বলেন। সোহেল ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ সোহেল রানা, আপনাদের বাংলাদেশ সংস্কারবাদী পার্টির একজন সদস্য। আমার দিকে একটু তাকান, ছবি সহ নিচ্ছি। সরি, আমার এখানে সাউন্ড বুকিং হচ্ছে। আমি যদি শোনা না যায় তাহলে অবশ্যই আমাকে টেক্সট কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। করতে পারবো এবং কথা চালিয়ে যেতে পারবো। আমি সরি, প্রথমে বলে দিচ্ছি যে আমি আসলে উপস্থিত হতে পারি নাই। আমার খুব ইচ্ছা ছিল যে আমি সরাসরি থেকে এই কাজটা করবো। আর সর্বপ্রথমে আরেকটা কথা যেটা আমি প্রথমে বলে নিই, আপনারা অবশ্যই তোমাদের সাথে দেখবেন। আমার টিউন যেটা ভয়েস বা লোকেরা আঞ্চলিক ভাষায় চলে আসে, আমি টাঙ্গাইলে নিচে পড়ে, তো কথার ভিতরে যদি কোনো ভুল পাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বাংলাদেশ সংস্কারবাদী পার্টি কেন করা হলো? প্রথমত আমি এটা বলতে চাচ্ছিলাম যে কেন আমরা পার্টি করার প্রয়োজন মনে করলাম আর কখন করলাম। তো অনেকে বক্তব্য দিচ্ছিলাম, আমি আসলে কারো বক্তব্য শুনতে পাই নাই। আমি এজন্য কারো নাম উল্লেখ করতে পারতেছি না, কারণ এখানে ভয়েস ব্রেকিং হয়ে আসছে। সবাই আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক্ষেত্রে আমি কারো নাম বলতে পারতেছি না এখানে। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের পার্টিটা আসলে 19 জুলাই আমরা একটা প্রথমে ডিক্লারেশন দিই যে আমরা একটা পার্টি করব। তার পিছনে একটা কারণ ছিল, আপনারা সবাই জানেন যে একটি গণহত্যা শুরু হয়েছে বাংলাদেশে। অলরেডি এখনো চলমান আছে, বন্ধ হয় না, জায়গায় জায়গায় চলছে। তো এটা শুরু হয়েছিল জুলাই মাসে, যদিও শেষ হয়েছে 5 আগস্ট। তারপরে গুগল অনেক কিছু হচ্ছে এখন। আসলে ফর্মালিটিস যদি কথা বলি, সেটা বলতে হয় যে আসলে আমাদের যারা আমরা একসাথে কাজ করতেছি, যাদের মতামত নিয়ে দলটা করা, এখানে অনেকেই অনেক ধরনের আমাদের কমেন্টস করেছিলেন যে আমরা কি কি পরিবর্তন করতে পারি অ্যাকচুয়ালি, কিন্তু সবগুলো এখন আমরা অ্যাড করি নাই। আমাদের 27 দফা রয়েছে, আমরা 27 দফা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি। শুরুটা আমি করতে চাই শুধু আমাদের প্রথম দফাটা নিয়ে, যেটা অতিরিক্ত প্রবলেমটা আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে আপনাদের শিক্ষা। শিক্ষার যে বর্তমান অবস্থা,
ওই দিক থেকে বিবেচনা করলে আমাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাস করার পরে অধিকাংশ ছেলেমেয়েরাই পড়াশোনা ছেড়ে দেয় মূলত, কারণ তাদের ইউনিভার্সিটির একটা ফিস তারা বের করতে পারেন না, পাশাপাশি সরকার তাদের যে হেল্পটা করবে, কিছু পাবলিক ভার্সিটি আছে তাদেরকে হেল্প করা হয়, বাট পুরোটা দেওয়া হয় না। তো আমাদের প্রথম দফাতে আমরা লিখেছি যেটা, সেটা হচ্ছে শিক্ষার জন্য একটা আধুনিক সহায়তা থাকবে। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে যারা ইউনিভার্সিটি লেভেলের উপর বা অনার্স যেখানে করুক না কেন, তারা সরকারিভাবে সেটা অনুদান মানে যে ঋণ থাকে সেই ঋণ নিয়ে পড়াশোনা করবে। আর একটা সময় যখন তারা পড়াশোনা শেষ করবে, তারপর তাদের কি গভর্নমেন্টের কি থাকবে, আপনার যে কাজের ক্ষেত্র, কোথায় তাদের কাজ দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, পাশাপাশি তাদের কাজ করার পাশাপাশি তাদেরকে এমন একটা সুযোগ দেওয়া হবে যাতে তারা খুবই মানে মিনিমাম যে পেমেন্টটা না দিলেই হয়, যে পেমেন্টটা দিয়ে তার মানে ঋণ দিয়ে তারা পড়াশোনা শেষ করার পরে এবং তাদের স্বাভাবিক লাইফ যাপন করতে পারবে। এই জিনিসটা আমরা চালু করতে যাচ্ছি, যদি সম্ভব হয়। আমি আশা করি যে আমরা একসাথে কাজ করলে অবশ্যই মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারলে তবে এটা সম্ভব। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা দিয়েছি দ্বিতীয় দফাতে, সেটা হচ্ছে মাদ্রাসা ও এতিমখানাকে প্রযুক্তি নির্ভর শিক্ষা কেন্দ্র হিসেবে উন্নত করা। আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা একটা জিনিস যেটা সবসময় দেখি, সেটা হলো মাদ্রাসার ছাত্রছাত্রীরা যারা হচ্ছে পড়াশোনা শেষ করার পর একটা পথে পিছিয়ে থাকে, তারা ভালো কোনো জায়গাতে জব করা অথবা ডাক্তার বলেন বা অন্যান্য যে কোনো পেশাতে বলেন তা যেতে পারে না। সেই বিষয়টা আমরা প্রথমে খেয়াল নিয়েছি যে এখানে আসলে আমাদের কি করতে হবে। আমাদের প্রথমত মাদ্রাসা যে আর এতিমখানা যেটা বলি না কেন, মাদ্রাসা সব এতিমখানা এক না, অবশ্যই পার্থক্য আছে, ভাষাগতভাবে কোনো প্রবলেম থাকতে পারে, বাট তাদেরকে আধুনিক শিক্ষা যে দরকার সেই জিনিসটা আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের যদি তাদেরকে আধুনিক শিক্ষা দেওয়া হয়, যেমন কম্পিউটার ল্যাব থাকবে, ইন্টারনেট, তারপর হচ্ছে গণিত বিজ্ঞান, যে বিষয়গুলো সাধারণত জেনারেল লাইনে পড়াশোনা করা হয়, সেই বিষয়টা যদি আমরা এডুকেশনের ক্ষেত্রে কোনো বৈষম্য না করে সব জায়গাতে এই জিনিসটা করতে পারি, তাহলে আমার মনে হয় যে মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে আর ওই হাফেজ যেখানে যে হোক না কেন, তারা পড়াশোনা শেষ করে তারা একটা ভালো জায়গায় জব করতে পারবে, পাশাপাশি তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবে।